আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় 2,27,00,000 মানুষ বসবাস করে, অথচ এই দেশটিতে 20 কোটি খরগোশেরও বসতি রয়েছে। অর্থাৎ মানুষের জনসংখ্যার চেয়ে খরগোশের সংখ্যা 10 গুণ বেশি। এই খরগোশগুলো অস্ট্রেলিয়ায় এতটাই তাণ্ডব চালিয়েছে যে সরকার এদের ধ্বংসাত্মক প্রাণী হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার জন্য খরগোশ যেখানে একটি ক্ষতিকারক প্রাণী এবং তারা এদের হাত থেকে বাঁচার সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়েছে, ঠিক সেখানেই চীন গত 30 বছরে 40 লাখেরও বেশি খরগোশ আমদানি করেছে। তবে খাওয়ার জন্য নয়, বরং কুবুচি মরুভূমিতে একটি অদ্ভুত পরীক্ষা চালানোর জন্য। আর এর যে ফলাফল পাওয়া গেছে তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। বিশ্বের লুকানো সত্যের ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। দর্শকবৃন্দ, যখন কোনো মরুভূমি সবুজ জমিকে গ্রাস করে, তাকেও মরুভূমিতে পরিণত করে, তখন এই প্রক্রিয়াকে মরুকরণ বা ডেজার্টিফিকেশন বলা হয়। আর এর সবচেয়ে বড় শিকার হল চীনের কুবুচি মরুভূমি। একটা সময় ছিল যখন কুবুচি মরুভূমি বছরে 5 লাখ একর করে ছড়িয়ে পড়ছিল। অর্থাৎ প্রতি বছর এই মরুভূমি প্রায় 5 লাখ একর উর্বর জমি গিলে খাচ্ছিল। সেই সময় চীন মরুকরণের এই হার কমানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়। 1950 এবং 1960-এর দশকে অনেক প্রজেক্ট লঞ্চ করা হয়, স্যান্ড কন্ট্রোল স্টেশন তৈরি করা হয়, মরুভূমিতে গাছ লাগানো হয়, কিন্তু বালির এই সমুদ্র কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না। তারপর একদিন ওয়াং ওয়েনবিয়াও নামের এক স্থানীয় উদ্যোক্তা সব কিছু বদলে দেন। ওয়াং তার টাকা একটি অদ্ভুত আইডিয়ার ওপর বাজি ধরেন। তিনি মরুভূমির শত শত একর জমিতে বর্গাকার আকৃতিতে শুকনো ঝোপঝাড় সাজাতে শুরু করেন এবং এর মাঝখানে উইলো গাছ লাগাতে শুরু করেন, যাকে আমরা বেদ গাছও বলি। উইলো এমন একটি গাছ যা পানি ছাড়াও বেঁচে থাকতে পারে, কারণ এর শিকড় মরুভূমির 300 ফুট গভীর পর্যন্ত গিয়ে পানি খুঁজে নেয়। এই কাঠ কাগজ এবং আসবাবপত্র তৈরির কাজে লাগে, তবে শর্ত হলো এই গাছগুলোকে মরুভূমিতে টিকে থাকতে হবে। কুবুচি মরুভূমিতে তীব্র বাতাস বালি উড়িয়ে ছড়িয়ে দেয়, যার ফলে বালির নিচে আটকে থাকা আর্দ্রতাও বাষ্প হয়ে উড়ে যায়। আর এই তীব্র বাতাস থেকে উইলো চারাগুলোকে বাঁচানোর জন্যই এর চারপাশে ঝোপঝাড় লাগানো হয়েছিল। শুরুতে ওয়াংকে দেখে সবাই হাসাহাসি করত যে দেখো কোন পাগল মরুভূমিতে গাছ লাগাচ্ছে, কিন্তু কারোরই ওয়াংয়ের আসল উদ্দেশ্য সম্পর্কে ধারণা ছিল না। পরবর্তী 3 বছর সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু তারপর এক নতুন সমস্যা দেখা দিল। উইলো গাছগুলোর এখন বিশেষ যত্নের প্রয়োজন ছিল। যদি এগুলোকে কাগজ এবং ফার্নিচার ইন্ডাস্ট্রিতে বিক্রি করতে হয়, তবে গাছের নতুন ডালপালাগুলো দ্রুত কেটে ফেলা জরুরি ছিল, যাতে গাছের মূল কাণ্ডটি মোটা হতে পারে। কিন্তু মরুভূমিতে এই কাজ করা ছিল খুবই কঠিন এবং ব্যয়বহুল। আর ঠিক এখান থেকেই গল্পে এক নতুন মোড় আসে। এটি সেই সময় যখন খরগোশ অর্থাৎ র্যাবিটের এন্ট্রি হয়। বিশেষ করে রেক্স র্যাবিট এই গল্পের অংশ হয়ে ওঠে। রেক্স র্যাবিট একটি বিশেষ প্রজাতি যাদের পশম একদম ভোঁদর বা উদের মতো। এটি খুবই নরম, দামি এবং বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু খরগোশদের এখানে আনা হলো কেন? কারণ তাদের একটি ছোট্ট অভ্যাস কুবুচি মরুভূমির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকেই বদলে দিয়েছিল। রেক্স র্যাবিট উইলো গাছ থেকে বের হওয়া নতুন কচি ডালপালা খেতে পছন্দ করে। যখন তারা নতুন এবং সরু ডালগুলো খেয়ে ফেলত, তখন গাছের মূল কাণ্ড আরও মোটা হতে থাকে, যা পেপার ইন্ডাস্ট্রির লোকেরা চড়া দামে কিনে নিত। অর্থাৎ খরগোশরা খাবারও পেল, আবার পেপার ইন্ডাস্ট্রি কাঁচামালও পেল। একদিকে পরিবেশ, অন্যদিকে অর্থনীতি, উভয়েরই জয় হতে লাগল। কিন্তু গল্পের এটি কেবল শুরু ছিল। যেমনটা আপনি আগে জেনেছেন, উইলো গাছের শিকড় মাটির 300 ফুট নিচে চলে যায়। এই শিকড়গুলো বালির ভেতর গিয়ে মাটির গঠনকে মজবুত করতে লাগলো। এর ফলে তীব্র বাতাসের সময় আর বালি উঠত না এবং বালির ভেতর আটকে থাকা আর্দ্রতাও বাষ্প হতো না। ইতিমধ্যে খরগোশরা তাদের আসল কামাল দেখাতে শুরু করল। রেক্স র্যাবিটের বর্জ্য বা মল সার হিসেবে কাজ করতে লাগল। চীনের জিরো ওয়েস্ট সিস্টেমে এটিও একটি দামি পণ্য হয়ে উঠল। দ্বিতীয়ত, রেক্স র্যাবিটের এই প্রজাতি সবচেয়ে বেশি বাচ্চা দেয়। একটি স্ত্রী খরগোশ বছরে 50টি বাচ্চার জন্ম দেয়, অর্থাৎ এদের বংশবৃদ্ধির হারও অনেক বেশি। যখন খরগোশ বাড়তে লাগলো, তখন তাদের মলও বাড়তে লাগলো এবং জমি আরও উর্বর হতে শুরু করলো। দেখতে দেখতে বালি খেতে পরিণত হলো, যেখানে এখন অর্গ্যানিক সবজিও ফলানো হচ্ছে। রেক্স র্যাবিটের আরও একটি বিশেষ গুণ এই জাদুকরী পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এদের বিশেষত্ব হলো এরা ঘাস হজম করতে পারলেও ঘাসের বীজ হজম করতে পারে না। এর ফলে বীজগুলো অক্ষত অবস্থায় এদের মলের সাথে বেরিয়ে আসত এবং কিছুদিন পর সেখানে ঘাস জন্মাতে শুরু করত। অর্থাৎ খরগোশরা শুধু উইলো গাছের রক্ষণাবেক্ষণই করেনি, বরং ঘাসও জন্মালো, আর সবশেষে তাদের পশমও চড়া দামে বিক্রি হতে লাগল। এই পুরো প্রক্রিয়াটি একটি স্বয়ংসম্পূর্ণ বা সেলফ সাস্টেইনিং সাইকেলে পরিণত হলো। খরগোশরা আক্ষরিক অর্থেই মরুভূমিকে সবুজ করতে শুরু করে দিল। এই পরীক্ষার সাফল্যের পর ওয়াং এখানেই থামেননি।
তিনি ১০০টি বুলডোজার ভাড়া করলেন এবং মরুভূমির টিলাগুলো সমান করতে শুরু করলেন। তিনি গর্ত ভরাট করলেন, জমি সমান করলেন এবং সেখানেও উইলো গাছ লাগাতে শুরু করলেন। এই সময়ে লোকীয় মানুষকে উৎসাহিত করলেন যাতে তারা রেক্স র্যাবিট পালন করে। তিনি চীনা সরকারের সহায়তায় লাখ লাখ রেক্স র্যাবিট আনলেন এবং স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করলেন। প্রত্যেকটি ঘর এখন একটি ছোট খামারে পরিণত হলো। 10 বছর ধরে এই প্রজেক্ট চলতে থাকে এবং পুরো এলাকাটি বদলে যায়। একসময় যেখানে বালি ছাড়া কিছুই ছিল না, এখন তা সবুজ এলাকা। কুবুচি মরুভূমির মোট আয়তন 18,600 বর্গ কিমি, যার মধ্যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 33% বা 6,250 বর্গ কিমি এলাকা সবুজ হয়ে গেছে। এটি 30 বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রমের ফল। এই পরিবর্তনের কারণে কুবুচি মরুভূমি এখন মৃত্যুর সাগর বা সি অফ ডেথের বদলে ইকোলজিক্যাল মার্ভেল বা পরিবেশগত বিস্ময় হিসেবে পরিচিত। কিন্তু এখানে শুধু পরিবেশই বদলায়নি, মানুষের জীবনও বদলে গেছে। চীনা সরকার এখানে 3 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা প্রায় $400 মিলিয়ন সমান। এই টাকায় এখানে নতুন গ্রাম তৈরি করা হয়েছে এবং মানুষকে মরুভূমিতে নতুন কর্মসংস্থান দেওয়া হয়েছে। আজ এখানে লাখ লাখ একর মরুভূমিতে মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। 2000-এর বেশি খামার চলছে এবং প্রতি বছর 30 লাখ রেক্স র্যাবিট বিক্রি করা হয়। একজন কৃষকের গড় বার্ষিক আয় 9,600 ইউয়ান পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ যারা আগে মরুভূমি ছেড়ে পালাচ্ছিল তারা এখন এখানেই ধনী হয়েছে। একটি অনুমান অনুযায়ী প্রায় 1 লক্ষ মানুষের জীবন বদলে গেছে। 2017 সালে যখন মিডিয়া রিপোর্টাররা এখানে আসেন, তারা দেখেন যে এখানের পরিবেশ আগের চেয়ে 10 গুণ ভালো হয়েছে। গাছপালা, ঘাস, প্রাণী এবং মানুষ সবকিছুই একটি ছন্দে চলছে। তবে এখানে সবার মনে একটি প্রশ্ন আসতে পারে যে যদি খরগোশ মরুভূমিকে আবার সবুজ করতে পারে, তবে অস্ট্রেলিয়ায় কেন তারা এত বিপজ্জনক? আসলে অস্ট্রেলিয়ায় 1859 সালের আগে কোনো খরগোশই ছিল না। তারপর এক ব্রিটিশ ব্যক্তি এখানে মাত্র 24টি খরগোশ ছেড়েছিলেন যাতে তাদের বংশবৃদ্ধি হয় এবং ব্রিটিশরা এখানে এসে শিকার করতে পারে। 70 বছর পর তাদের জনসংখ্যা এত বেড়ে যায় যে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অস্ট্রেলিয়ায় খরগোশরা তাদের প্রাকৃতিক পরিবেশে থাকে, যেখানে তাদের কোনো বাধা নেই। অন্যদিকে চীনে এদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয় এবং তাদের কাছ থেকে ততটুকুই কাজ নেওয়া হয় যতটুকু সবার উপকারে আসে। এই কারণেই খরগোশ অস্ট্রেলিয়ায় অভিশাপ, কিন্তু চীনে আশীর্বাদ। তবে কুবুচি মরুভূমির গল্প এখানেই শেষ নয়। এখানেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোলার পাওয়ার ইমেজ, যা জুনমাস সোলার পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত। 6000 একর জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টটি প্রায় 50 লাখ সোলার প্যানেল দিয়ে তৈরি, যা মহাকাশ থেকে দেখলে একটি দৌড়ানো ঘোড়ার আকৃতি তৈরি করে। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় সোলার প্যানেল ইমেজ। 2022 সাল পর্যন্ত এই প্ল্যান্টটি 2.3 বিলিয়ন কিলোওয়াট শক্তি উৎপাদন করেছে। এর মাধ্যমে চীন 7600 টন কয়লা সাশ্রয় করেছে এবং 18 লাখ টন কার্বন ডাইঅক্সাইড কম উৎপাদন করেছে। কিন্তু যদি আপনি ভাবেন যে এই পাওয়ার প্ল্যান্ট শুধু বিদ্যুৎ তৈরি করে, তাহলে আপনি ভুল ভাবছেন। এই প্ল্যান্টটি মরুকরণের বিরুদ্ধেও লড়াই করে। প্যানেলগুলোর নিচে সূর্যের আলো সরাসরি পড়ে না, তাই বাষ্পীভবন কম হয়, যার ফলে এখানে ঘাস জন্মানো সম্ভব হয়। আর এই ঘাস কাটার জন্য এখানেও রাখা হয়েছে রেক্স র্যাবিট। খরগোশরা ঘাস খায় এবং তাদের মলের মাধ্যমে নতুন ঘাসের বীজও বপন করে। এতে শুধু মরুকরণই কমছে না, বরং বিনামূল্যে শক্তিও উৎপাদিত হচ্ছে। আর শেষে খরগোশের পশমও চড়া দামে বিক্রি হয়। প্যানেলগুলোর কারণে এখানে তীব্র বাতাসের গতি 50% পর্যন্ত কমে গেছে। কম বালি স্থানান্তরিত হয়, যার ফলে ধীরে ধীরে নতুন জমিও প্রাকৃতিকভাবে উর্বর হয়ে উঠছে। আজ যদি আপনি কুবুচি মরুভূমিতে যান, তবে সেখানে ভেড়া, ছাগল, হাঁস এবং খরগোশ একসাথে দেখতে পাবেন। প্যানেলের নিচে ঘাস এবং আশেপাশে উইলো গাছের ঝোপ। কেউ ভাবতেও পারেনি যে মৃত্যুর সাগর একদিন জীবনের সাগর হিসাবে পরিচিত হবে। আর এই সব শুরু হয়েছিল একটি ছোট্ট খরগোশের সঠিক ব্যবহারের মাধ্যমে। আজ বিশ্বজুড়ে গবেষকরা এই মডেলটিকে ইকোনমিক রেভলিউশন বা পরিবেশ অর্থনৈতিক বিপ্লব নাম দিচ্ছেন। একটি রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 50% এলাকা মরুভূমি এবং 40% এলাকা মরুকরণের সাথে লড়াই করছে। আজ ইউরোপ সহ আমেরিকাও চীনের এই ইকোনমিক বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। কুবুচি মরুভূমির বার্তা পরিষ্কার: যদি মানুষ এবং প্রকৃতি মিলেমিশে কাজ করে, তবে মৃত্যুর সাগরকেও জীবনের বাগানে পরিণত করা সম্ভব। আশা করি বিশ্বের লুকোনো সত্যের এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাপূর্ণ কমেন্টগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো দুর্দান্ত ভিডিওতে।